হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি জি স্যার। ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। সবাই আসুক, আসতে থাকুক। আসসালামু আলাইকুম ভাই। নাম? ভাই আমি লট 5 বাইতেছিলাম আর কি, এখন আর কি শিফট করে আর কি 6 বেজে আসছে। এটা ক্লাস ছিল সকালে, তো সকালে আর কি আমার সমস্যা হয়তো, তাই আমি বিকালে চলে আসছি আর কি। আচ্ছা, ওকে। আপনি সকালের বেশি ওইখানে আপনি কয়টা ক্লাস করছিলেন? এখানে আমি 2টা ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আরমান ভাই, আপনি স্বাগতম। আমরাও এখানে আজকে থার্ড ক্লাস নিচ্ছি। এখনো ওইভাবে অনেক কিছু স্টার্ট হয় নাই। আর আপনি আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হয়ে যাবেন। মেসেঞ্জার গ্রুপ আছে প্লাস আচ্ছা ভাই, চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিলে বেটার হয় আর কি। ওকে, আমরা সবগুলোই দিয়ে দিব, পেয়ে যাবেন আপনারা। আমার আমার এখানে আমি চ্যাটে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আরমান ভাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আহ হ্যাঁ ভাই। তাসনিম আপু, উনি কথাই বলেন না। হ্যালো, আচ্ছা যাই হোক, আমি ওনাকে নামটা চেঞ্জ করতে বলতাম। ওকে, আমরা একটু আমি আগের ক্লাসে প্রিন্সিপাল অফ ডিজাইন নিয়ে আলোচনা করেছিলাম, যে একটা ডিজাইন করতে গেলে আমাদেরকে যে সমস্ত এলিমেন্টস গুলো ইউজ করতে হয় সেগুলো কি কি, এবং সেগুলো কেনই বা ইউজ করতে হয়, এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব যে যে এলিমেন্টস গুলো ইউজ করতে হয় সেগুলো কোন নিয়ম ফলো করে ইউজ করতে হয়। নিয়মটা কি? আমরা যে ডিজাইন করব সেই ডিজাইনে কি কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই? সাইকেল চালাতে গেলেও রুলস লাগে, রাস্তায় হাঁটতে গেলেও বাম লেন দিয়ে হাঁটতে হয়, ডান 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 দিয়ে হাঁটা যায় না। ঠিক তেমনি ডিজাইনের ক্ষেত্রেও কিছু রুলস আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যারা কমার্শিয়াল ডিজাইন করি বা যারা এই মানে আপওয়ার্ক বলেন বা এই ধরনের যারা ডিজাইন করি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রুলস ফলো করতে হয়। কিন্তু যারা নন কমার্শিয়াল ডিজাইন করেন বা যারা শুধুমাত্র নিজের স্বার্থে ডিজাইন করেন, তাদের ক্ষেত্রে রুলস ইজ নট এ সাইন। সেক্ষেত্রে রুলস লাগে না, কারণ ওইটা আপনি এক্সিবিশন করেন, ওইটা আপনি ওয়ালে টাঙায় রাখেন, ওইটা আপনার নিজের নিজের জন্য করেন। কিন্তু আপনি যখন মানুষের জন্য ডিজাইন করবেন, কোনো কোম্পানির জন্য ডিজাইন করবেন, তখন সেখানে রুলস ফলো করতে হবে। তো সেই রুলস গুলো নিয়ে আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব, এবং ক্লাসটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হুম কারণ আমি জানি যে যতগুলো ব্যাচ আছে কোথাও এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে না। হ্যাঁ, আমি মনে হয় একটা আলোচনা করছি, সেটা আপনাদের সুবিধার জন্যই করছি। তাও প্রথম 3-4টা ক্লাস, আমি বেশি ক্লাস আলোচনা করবো না, তাহলে আবার কমপ্লেন চলে যাবে যে না আমি শুধু এগুলাই নিয়ে আলোচনা করি, কাজ শেখাই না। হ্যাঁ, ওকে, তো সেক্ষেত্রে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ধন্যবাদ ভাই এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য। দেখেন, এটা 99 ডিজাইনের একটা ব্লগ। আপনাদের সবাইকে আমি এখানে আইডি খুলতে বলেছিলাম, খেয়াল আছে তো না? জি স্যার। জি ভাইয়া আইডি খুলছি। সবাই খুলেছেন? হ্যাঁ। জি, আজকে একটা নোটিফিকেশন আসছে পোর্টফোলিও তৈরি করার জন্য। হ্যাঁ, আর পোর্টফোলিও তৈরি করে ফেলেন, যদি আপনার আগের কাজগুলো থাকে এখানে দিয়ে দেন। কাজ তো নাই। আচ্ছা, এটার জন্যই আমরা ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমার কাজ আছে কিন্তু এগুলো কপি করা, মানে আমি ডিজাইন দেখে দেখে হুবহু করছি। না, ডিজাইন দেখে দেখে হুবহু বললে ওইটা ওইটা দেওয়া যাবে না। আচ্ছা ভাইয়া। এটা দেওয়া যাবে না, এই জন্যই দেওয়া যাবে না কারণ তাহলে সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওটা গ্রান্টেড হবে না। হ্যাঁ, কারণ কপি ওয়ার্ক আচ্ছা ভাইয়া। সহজে ডিটেক্ট করে ফেলে। হুবহু কপি করা যাবে না, ওই ধরনের ডিজাইন করবেন কিন্তু হুবহু কপি না আর কি। ওকে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খেয়াল করেন। তো এখানে 5টা রুলস নিয়ে আলোচনা করছে 99 ডিজাইনে বাই মেগ রিড। তিনি এই ব্লগটা লিখছেন। তিনি 5টা রুলস নিয়ে আলোচনা করছেন, ডিজাইন, কম্পোজিশন এন্ড লেআউট। একটা ডিজাইন মানে তো আসলে টোটাল একটা কম্পোজিশন। আপনি যখন একটা পোস্টার ডিজাইন করেন,
বা একটা ফ্লেয়ার ডিজাইন করেন বা ডিজিটাল ব্যানার ডিজাইন করেন, তখন তো একটা আর্ট বুকের ভিতরে আপনি যত কিছুই নেন না কেন সবকিছু মিলে একটা কম্পোজিশন তৈরি করেন। আরো যদি সহজভাবে বুঝাই, ধরেন আপনি একটা বাসার ভিতরে আপনি একটা নতুন বাসা ভাড়া নিচ্ছেন, আমি যেটা নিচ্ছি আর কি। তারপর নতুন বাসা ভাড়া নিচ্ছেন, বাসা ভাড়ানোর পর আপনি কি করেন? রুমগুলো সাজান, খাট পালঙ্ক বসান, টিভি ফ্রিজ থাকলে সেগুলো বসান। হ্যাঁ, এই এলিমেন্টস গুলো কি করে? বাসার ভিতরে বসে, তাহলে পুরো বাসাটা আপনার আর্টবোর্ড। আর এই এলিমেন্টস গুলো হচ্ছে আপনার টিভি ফ্রিজ, এগুলো হচ্ছে এলিমেন্ট। এগুলোকে আপনি যখন সুন্দর করে বসান তখন সে একটা কম্পোজিশন তৈরি করে। এই কম্পোজিশনটা কিভাবে হবে সেক্ষেত্রে ওরা 5টা রুলস নিয়ে আলোচনা করছে, আমি একটু সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখেন, প্রথম হচ্ছে দ্য গ্রিড। গ্রিড কি করে? গ্রিড হচ্ছে আপনার আপনার যে লিমিটেশন, কতটুকুর ভিতরে ডিজাইন করতে পারবেন সেই লিমিটেশন সে শো করে। যেমন আমরা ভিজিটিং কার্ড করতে গেলে 0.25 জায়গা ছেড়ে দিই, আবার পোস্টার করতে গেলে 0.50 ইঞ্চি ছেড়ে দেই। হুম, তো এই গ্রিডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন একটা লাইন লেখা আছে, grids give order to graphic design. They speed up the design process by helping designers decide where content should be placed rather than where it should be placed. মানে গ্রিড আপনাকে ফিক্স করে দেয় যে কোথায় আপনার কন্টেন্ট গুলো বসবে আর কোথায় আপনার কন্টেন্ট গুলো বসতে পারবে না। হুম, এটা যেমন গ্রিডটা খুব বেশি ইউজ হয় আপনার ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। দেখেন এখানে কিছু থাম্বনেল দেওয়া আছে, 1 2 3 4 5। এই থাম্বনেলের ভিতরে আপনার ছবিগুলো বসছে, এর বাইরে গুলো কিন্তু খুব একটা বসতে পারে নাই। তো এই গ্রিডটা আপনাকে খেয়াল করতে হবে। আমি যখন কোনো ডিজাইন করবো, পোস্টার ডিজাইন বলেন, ফ্ল্যাট ডিজাইন বলেন, সবসময়ের জন্য আমি এই গ্রিডটা ইউজ করব। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে গ্রিড। ইমফ্যাসিস এন্ড স্কেল। কালকে মনে হয় এলিমেন্টস এর ভিতরে এই স্কেলের ব্যাপারটা ছিল। ইমফ্যাসিস এন্ড স্কেলটা হচ্ছে, ধরেন আপনার এখানে ফন্ট 10 পিটি আছে, অনেক ছোট, কিন্তু আপনার অবজেক্ট অনেক বড়। আবার মনে করেন যে আপনি ফন্ট অনেক বড়, অবজেক্ট অনেক ছোট। এই যে স্কেলিং ব্যাপারটা, একটা অবজেক্টের পাশে আরেকটা অবজেক্ট কতটুকু ছোট হবে বা বড় হবে, বা তার স্কেলিং কি হবে, বা একটা শেপের পাশে আরেকটা শেপ কতটুকু জায়গা ক্রিয়েট করবে, এই ব্যাপারগুলোকে বলা ইমফ্যাসিস এন্ড স্কেলিং। হ্যাঁ, তো এই স্কেলিংটা আমরা সবাই খেয়াল করবো। ধরেন আপনাকে জায়গা দেওয়া হলো 2 ইঞ্চি, আপনি 2 ইঞ্চির ভিতরে পুরো 1.5 ইঞ্চি মনে করেন আপনি অবজেক্ট দিয়ে দিচ্ছেন। এখন আপনার ফন্ট বসানো জায়গা নাই, আপনি ছোট্ট করে একটা ফন্ট দিয়ে দিলেন, এতই ছোট ফন্ট দিলেন যে ওইটা আর চোখে পড়তেছে না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে যে স্কেলিংটা খুব ভালোভাবে করতে হবে যদি আপনাকে ডিজাইন ফোকাস করতে হয়। এই ডিজাইনটাই খেয়াল করেন। দেখেন এই বক্স এবং এই অবজেক্ট দুটাতে স্কেলিং আছে, খেয়াল করেন। বক্সটাকে এমন একটা প্রপোর্শন বা এমন একটা সাইজে দেওয়া হয়েছে যাতে এটাকে খুব বেশি বড় মনে না হয়, আবার এই অবজেক্টের সাথে এটার জন্য একটা সামঞ্জস্য বিধান করে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। শুনতে পাচ্ছি। আমি ক্লিয়ার যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন এবং ধ্যানমগ্ন হয়ে আমাকে শুনছেন। এটা হচ্ছে স্কেলিং। স্কেলিং আর ব্যালেন্স মোটামুটি একই রকমই। মোটামুটি একই রকমই, কিন্তু তারপরেও ব্যালেন্সে কিছু এক্সট্রা ফ্যাক্ট আছে। ব্যালেন্সের ক্ষেত্রে আপনার কালার ব্যালেন্স থাকে, শেপ ব্যালেন্স থাকে, ফন্টের সাইজে ব্যালেন্স থাকে, তারপরে আপনার শেপের কিছু ব্যালেন্স থাকে। ব্যালেন্স মানে হচ্ছে আপনি সমস্ত এলিমেন্টস গুলোকে, আপনি যে লাইন ইউজ করছেন, ফন্ট ইউজ করছেন, টাইপো ইউজ করছেন, কালার ইউজ করছেন, ক্যারেক্টার ইউজ করছেন, কপি ইউজ করছেন, যাবতীয় যা যা ইউজ করছেন সবকিছু যে কম্পোজিশন যেটা করছেন সেটাকে ছোট বড় কালার দিয়ে হোক, ফন্টে অনেক বড় করে হোক, সমস্ত জিনিসগুলো একটা ব্যালেন্স তৈরি করছে কিনা, বা একটা রিদম তৈরি করছে কিনা, বা একটা হারমোনি ক্রিয়েট করছে কিনা, হ্যাঁ, এটাকে বলে ব্যালেন্স। তো রুলস অফ থার্ডটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটার জন্য আমি একটু আলাদাভাবে বোঝাবো আপনাদেরকে, এইটা সবার শেষে বোঝাবো রুলস অফ থার্ড। তার আগে 5 নম্বরটা তারা কি বলছে এটা একটু দেখে আসি। রুলস অফ অড। আচ্ছা, রুলস অফ অড হচ্ছে এই ফাঁকা স্পেসটা, আমরা যেটাকে বলছি ব্ল্যাঙ্ক স্পেস।
ফাঁকা স্পেস প্লাস সেন্টার পয়েন্ট। খেয়াল করেন, দ্য রুল অফ অড সেজ দ্যাট pleasing composition seem to often have an odd number of elements placed in the foreground। মানে হচ্ছে ফোরগ্রাউন্ড মানে কি? ব্যাকগ্রাউন্ড, তাই না? তো ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে এমন এমন এলিমেন্টস ইউজ করে ফেললেন যে আপনার মূল যে লোগোটা সেটা আপনার হারায় যাচ্ছে। আবার মূল যে লোগো যে জায়গাটা আপনি ইউজ করছেন সেইখানে আপনি আবার কতটুকু স্পেস দিচ্ছেন, সেখানে আপনার অবজেক্টটা কোথায় বসছে সেটাও একটা ফ্যাক্ট। এই জিনিস হচ্ছে রুলস অফ অড। একটু কঠিন জিনিস, তারপর আমি বলবো যে আপনাকে জেনে রাখেন। দ্য টু অবজেক্ট on the outside both balance the focal point in the center। দেখেন এই দুটো অবজেক্ট আপনি খেয়াল করেন, এইটা এবং এইটা, তার মাঝখানে এইটা বসছে। তার মানে কি দুইটা টাইপ, এটা যদি আমি অবজেক্ট চিন্তা করি, এই দুটো অবজেক্টের মাঝখানে যে অবজেক্টটা বসছে এটা একটা ফোকাল, একটা লেন্থ ক্রিয়েট করছে, ডেপথ ক্রিয়েট করছে। ডেপথ অফ সেন্স বলি আমরা যেটাকে, বা ফিল্ড অফ ডেপথ বলি। এখানে কি কেউ আছেন যিনি ফটোগ্রাফি করেন বা ছবি তোলেন? নাই মনে হয় ভাই। আচ্ছা, নেই। তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে ডেপথ অফ ফিল্ডটা কি। ডেপথ অফ ফিল্ড হচ্ছে আপনার টোটাল ছবিটার ভিতরে আপনি আপনার সাবজেক্টটাকে কোন পয়েন্টে বসাচ্ছেন, মিডল পয়েন্টে, কর্নার পয়েন্টে, এবং সেটা কতটুকু ফিল ক্রিয়েট করছে। সেটা কি অনেক বড়, সেটা কি অনেক ছোট, এই যে ব্যাপারটা, এটা ডেপথ ক্রিয়েট করে। সাবজেক্ট বা অবজেক্টের ডেপথ ক্রিয়েট করে, যেটা আপনার ভালো লাগে। আমি একটা ডিজাইন দেখাই, তাহলে সুন্দর হবে। দেখেন এই ডিজাইনটা খেয়াল করেন, কিছুই না, দেয়ার ইজ এ আই শেপ, উপরে একটা অবজেক্ট, একটা সিম্বল। এটা আমি কান্নার সিম্বল তুলতে পারেন, পানির সিম্বল তুলতে পারেন। দেখেন টোটাল আর্টবুকটার ভিতরে এই ছোট্ট একটা শেপ কি পরিমাণ ডেপথ অফ ফিল ক্রিয়েট করতে পারে, কি পরিমাণ মিনিং ক্রিয়েট করতে পারে। এটাই হচ্ছে ডেপথ অফ ফিল। এখন ডেপথ অফ ফিলটা তখনই ক্রিয়েট হয় যখন আপনার প্রচুর পরিমাণে ব্ল্যাঙ্ক স্পেস থাকে, ফাঁকা স্পেস থাকে, তখন ডেপথ অফ ফিলটা ক্রিয়েট হয়। সুপারম্যানের পোস্টারটা দেখেন, কিছুই না, জাস্ট দেয়ার ইজ এ গ্লাস, চশমা। আপনারা সবাই সুপারম্যান মুভি দেখছেন। সুপারম্যানের হিরো হচ্ছে সাংবাদিক থাকে এবং সে সবসময় একটা গ্লাস ইউজ করে। তো এই গ্লাসটাকে সিম্বলাইজ করে সে সুপারম্যান একটা পোস্টার তৈরি হয়েছে। ক্লিয়ার ব্যাপারটাতে? আপনারা থর মুভি দেখছেন, দেখেন থরের যে এটা কি বলে, হাতুড়ি, হ্যামার বা হাতুড়ি। হ্যামার মানে হাতুড়ি, বাংলায় হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। তো দেখেন এই হাতুড়িটা কিন্তু শুধু হাতুড়িটা এবং হাতুড়ির যে আংটা সেটাকে দেখে থর জিনিসটা প্রকাশ করছে। অনেক কিছু কি আছে দেখেন তো, খুব বেশি কিছু আছে এখানে নাই। হ্যাঁ, আবার অনেক বেশি কিছু ডিজাইনও আছে। এই যে ডিপেন্ড করে। দেখেন দ্য ডার্ক নাইট আমার খুবই পছন্দের মুভি এবং আমার খুবই ফেভারিট মুভি দ্য ডার্ক নাইট। আপনারা দেখেছেন দ্য ডার্ক নাইট জোকার? স্যার দেখতে হবে, আপনি যেহেতু বলছেন। হ্যাঁ, এটা ক্রিস্টোফার নোলানের মুভি এবং জোকার, এবং এই দ্য ডার্ক নাইটে হচ্ছে জোকার সব থেকে ভালো অভিনয় করে। মানে আমরা যে কারণে জোকারকে দেখি, হিথ লেজার সব থেকে ভালো অভিনয় করে জোকারে। মুভিটা ব্যাটম্যানের না, জোকারের জন্য ফেমাস। এটা হচ্ছে ডেপথ অফ ফিল ক্রিয়েট করে। রুলস অফ থার্ডটা আমি খুব ভালো করে বুঝাবো আপনাদেরকে, এই জন্য এটা একটু পরে বুঝাবো রুলস অফ থার্ড জিনিসটা। তার আগে আমি আরেকটা জিনিস দেখা আসি, সেটা হচ্ছে এখানে 5টা রুল ছিল, অনেক কঠিন করে সে বলছে। আমি আপনাদেরকে এইখানে 10 গ্রাফিক ডিজাইন রুলস ইউ শুড নেভার ব্রেক, এখানে 10টা গ্রাফিক ডিজাইনের রুলস আছে যেটা আপনার কখনো ব্রেক করা উচিত না।
সেটা নিয়ে আলোচনা করছে। আমরা একটু এটা দেখি, এই জায়গাটা একটু দেখি যে এখানে কি নিয়ে আলোচনা করছে। প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি বলতে পারবেন? ধারাবাহিকতা। হুম, আপনার ডিজাইন কি চায়, ফন্ট কি চায়, টাইপো কি চায়, এই যে ব্যাপারগুলো একের পর একটা বসবে, এটাকে বলে কনসিস্টেন্সি। এটা যেন ব্রেক না করে। অ্যাভয়েড পোর লেজিবিলিটি। পোর মানে হচ্ছে দেখেন, মানে আপনি যে সিম্বল ইউজ করছেন বা যে ইমেজ ইউজ করছেন সেটা যেন যথেষ্ট পিক্সেলেট হয় বা ভালো পিক্সেলের হয় বা সেটা যেন অ্যাব্রো ট্যাব্রো না হয়, এটাকে বলে অ্যাভয়েড পোর লেজিবিলিটি। আবার ফন্টের ক্ষেত্রে একই কথা। ধরেন যে আপনি একটা ভিনটেজ লোগো করছেন কিন্তু আপনি ফন্ট ইউজ করলেন আধুনিক, তাহলে কিন্তু আপনার ভিনটেজ হলো না। হ্যাঁ, আবার মনে করেন যে আপনি আপনার একটা লতানো বা প্যাটার্নো ফন্ট দরকার, আপনি যে ডিজাইন করছেন সেখানে আপনার লতানো বা প্যাটার্নো ফন্ট দরকার, কিন্তু আপনি ফন্ট ইউজ করলেন সোজা বা খুবই সিম্পল ফন্ট ইউজ করলেন। তো এই যে ব্যাপারটা, মানে যেখানে যেটা দরকার সেটা ইউজ না করাটা হচ্ছে অ্যাভয়েড পোর লেজিবিলিটি। অ্যাভয়েড কালার ডিসকর্ড। আচ্ছা, এখন কালার ডিসকর্ড মানে হচ্ছে এই ধরেন এই এটা কি ভাল লাগছে এই পুরো সবুজের ভিতরে বা একটু অলিভ অলিভ সবুজের ভিতরে রেডটা? হ্যাঁ স্যার। কালার ডিসকর্ডটা হচ্ছে আপনি কালারে ব্যালেন্স কিভাবে করছেন। হ্যাঁ, এখন আপনি ধরেন লালের ভিতরে সবুজটা দেখতে ভালো লাগে, এখন লালের ভিতরে ইয়েলো ভালো লাগে, এখন লালের ভিতরে যদি আপনি ধরেন লালের ভিতরে আপনি গ্রে কালার দিয়ে দিলেন, গ্রে কালার, অথবা মনে করেন যে একদম টকটকা রেডের ভিতরে আপনি হচ্ছে কি করলেন, একটা টকটকা মেজেন্ডা কালার দিয়ে দিলেন, ভাল লাগবে না কিন্তু। তো এই যে কালারের যে ব্যালেন্সটা, কালারের উপর আমি কালকে সম্ভবত আমি কালার থিওরি নিয়ে আলোচনা করব, একটা পারফেক্ট ক্লাস নিব কালকে কালার থিওরির উপরে। তখন কালার কিভাবে ইউজ করা উচিত, কেন ইউজ করা উচিত, কালার প্যালেট কি, কালার হুইল, এই জিনিসগুলো আলোচনা করলে আপনাদের এই যে কালার ডিসকর্ড কিভাবে কমানো যায় এবং কালারে কি করে ব্যালেন্স করা যায়, চোখে সুন্দর বা ভারসাম্য ক্রিয়েট করা যায়, এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম যে ডিজাইন দেখতে, যে বিহ্যান্ড, এই দুইটা জায়গায় প্রচুর ডিজাইন দেখতে বলেছিলাম। আপনারা কি দেখেন? এই লাস্ট 2 দিন 3 দিনে কি ডিজাইন দেখেছেন? জি ভাইয়া, কিছু কিছু দেখা হয়েছে। আচ্ছা, এখানে আপনি প্রচুর বাংলাদেশি ডিজাইনারও পাবেন। সার্চ করবেন, বাংলাদেশি ডিজাইনার লিখে সার্চ করবেন, আপনি পাবেন। আহ, ওদের ডিজাইন গুলো দেখবেন, বিদেশি ফরেনার ডিজাইনার আছে তাদের ডিজাইন গুলো দেখবেন। দেখলে কি হবে, যত বেশি দেখবেন আপনার মস্তিষ্ক তত বেশি কালার নেওয়া শুরু করবে, যে না এই কালার সাথে ওই কালার ও নিতে শুরু করবে। কারণ চোখ কি করে, চোখ দেখে এবং সেটা হচ্ছে মস্তিষ্কে সংরক্ষণ করে। মস্তিষ্ক কিন্তু সবকিছু সংরক্ষণ করে না। আপনাকে এটা বিশ্বাস করেন, যদি সবকিছু সংরক্ষণ করতো তাহলে সারা দিনে যা কিছু ঘটে ও সবকিছুই সেভ করে রাখে, তা কিন্তু করে না। জি ভাই। শুধুমাত্র যেটা ইম্পর্টেন্ট বা যেটাকে আপনি গুরুত্ব দেন ও শুধুমাত্র সেইটাকেই সংরক্ষণ করে। সাপোজ আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখলেন যে হয়তো আপনি দেখলেন যে কেউ হয়তো হুইল চেয়ারে করে যাচ্ছে, এটা দেখে আপনার খুব খারাপ লাগলো। মস্তিষ্কে খারাপ লাগাটাকে সেভ করে রাখে, ভালো লাগাগুলোকে সেভ করে রাখে, মানে ঘটনা বহুল যেগুলা সেগুলাকে সেভ করে রাখে। আপনি যখন কোনো উদ্দেশ্য নিয়ে ডিজাইন দেখবেন, ঠিক তখন মস্তিষ্ক কিন্তু আপনাদের কালার থিওরি গুলো মাথার ভিতরে সেভ করা শুরু করবে। ও নিজের মতো করে ভিতরে কালার হুইল তৈরি করবে। যেমন আমার ডার্ক কালার নিয়ে কাজ করতে পছন্দ। আমার রুমের পর্দা হয় ব্ল্যাক কালার, আমার ম্যাক্সিমাম জামা কাপড় হয় একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের। এটা হচ্ছে একটা পারসেপশন বা ভিউ। ও আমাকে এটা সেভ করে ফেলেছে যে না রাকিব, তুমি যেটাই করো না কেন তোমাকে ব্ল্যাক ইউজ করতে হবে। ব্যাপারটা এরকম। তো এটার জন্য আমি আপনাদেরকে বেশি বেশি করে ডিজাইন দেখতে বলি। দেখেন, প্রিভেন্ট নন প্রপোর্শনাল স্কেলিং অফ গ্রাফিক্স এন্ড টেক্সট। ওই যে টেক্সট এন্ড গ্রাফিক্স নন প্রপোর্শনাল, দেখেন প্রথম ছবিটা খেয়াল করেন, ক্রস, এটার প্রপোর্শন ঠিক নেই, খেয়াল করছেন? স্কেলিং ঠিক নেই। পরেরটা খেয়াল করেন, স্কেলিং ঠিক আছে, এটা ঠিক চিহ্ন। এটা কিন্তু 99 ডিজাইনের এখানেও বলা আছে, এই যে 5 রুলসে। কোথায় বলেন তো? এই যে
ইমপ্যাসিভ এন্ড স্কেল, ঠিক আছে? ওকে, দেন যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা, আচ্ছা, স্টে অ্যাওয়ে ফ্রম রাস্টার বেসড ইমেজ। দেখেন, রাস্টার ইমেজ আর ভেক্টর ইমেজ আপনারা জানেন? রাস্টার ইমেজ আর ভেক্টর ইমেজ একটা তফাৎ আছে। রাস্টার ইমেজ হচ্ছে আপনি নেট থেকে একটা ইমেজ নিয়ে আসলেন, সেটা হচ্ছে আপনার রাস্টার ইমেজ। আর রাস্টার ইমেজে এজ এজ গুলা, কর্নার গুলা, ধরেন এই যে এইখানকার কর্নার গুলা, এই যে রাউন্ড শেপ গুলা কিন্তু ক্লিয়ার থাকবে না, একটু পিক্সেল পিক্সেল থাকবে। দেখেন এই ছবিটা খেয়াল করেন, একটু ঘোলা ঘোলা আছে কর্নার গুলা, একটু পিক্সেল পিক্সেল টাইপের আছে, পিক্সেলেট, লো পিক্সেল টাইপের ব্যাপার। কিন্তু আপনার এই ভেক্টর ফাইলটা খেয়াল করুন, এটা কিন্তু দেখেন আবার একদম স্মুথ এন্ড ক্লিয়ার। তো এটার জন্য আমরা যখন ইলাস্ট্রেটরে হোক আর ফটোশপে যখন কোনো সিম্বল বা ধরেন কোনো আইকন ক্রিয়েট করা দরকার, তখন কিন্তু আমরা সেটাকে ভেক্টর ফাইল ইউজ করবো। ডিরেক্ট কোনো ইমেজ নামায় সেটাকে ইউজ করবো না। এবং ইমেজ যদি ইমেজ কোনগুলো আসলে সিম্বলিক ইমেজ যেগুলো, ওগুলো আমরা ইউজ করবো না। ধরেন আপনার একটা মানুষের ছবি দরকার, সেটা আপনি নামাইতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার যখন কোনো সিম্বল দরকার বা কোনো অবজেক্ট দরকার, সেটাকে অবশ্যই ক্লিয়ার এবং সাউন্ড অ্যান্ড ক্লিয়ার হইতে হবে। এটা কিন্তু ক্লিয়ার না, দেখেন রাস্টার ইমেজ কিন্তু ক্লিয়ার হয় না। কারণ ও কি করে, রাস্টার ইমেজ মানে হচ্ছে ও ছবির সাইজ থেকে কমায় নিয়ে আসে অনলাইনে ইউজ করার জন্য, যেটা হয় আর কি, ওয়েবে ইউজ করার জন্য যেটা হয়। ওয়েবসাইট অনেক সময় বেশি ভারী হয়ে গেলে লোড দিতে সময় লাগে, যার কারণে ওয়েবসাইট হালকা ছবি ইউজ করা হয়। ওকে, মেইনটেইন অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্ট মেইনটেইন করা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কলাম, রো, তারপরে অবজেক্টের সাথে অ্যালাইনমেন্ট কিভাবে মেইনটেইন করছেন, টেক্সট আপনি বসাচ্ছেন, অ্যাব্রো থ্যাব্রো টেক্সট বসাচ্ছেন কিনা, আপনার লাইন বাই লাইন টেক্সট বসছে কিনা, একটা টেক্সটের ফন্ট বড়, একটা টেক্সটের ফন্ট ছোট, তাহলে কিন্তু সমস্যা। এই যে অ্যালাইনমেন্টের ব্যাপারটা, সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। ওরা সেটা বলছে যে মেইনটেইন অ্যালাইনমেন্ট, সবসময়ের জন্য অ্যালাইনমেন্ট মেইনটেইন করতে হবে। আপনি এই ওয়েবসাইটটাতেই খেয়াল করেন, দেখেন এই যে দেখেন এইখানে আমার মাউসের কার্সার পয়েন্টটা যেখানে, দেখেন ওখানে একটা অ্যালাইন রেখে তারপরে কিন্তু এই কলামটা আসছে, দেখেন অ্যালাইন আছে কিন্তু, খেয়াল করেন অ্যালাইন আছে, দেখছেন? এই যে দেখছে এটা একদম সুপার অ্যালাইন। তার মানে কি, ও লেফট সাইডের অ্যালাইনটা, লেফট অ্যালাইন ফলো করছে, রাইট অ্যালাইন কিন্তু সে ফলো করে নাই। ওকে, অনলি চুজ 3 ফন্টস, খুবই ইম্পর্টেন্ট কথা এটা। আমি যেটা করি বেসিক্যালি, আমি ডিজাইন করতে গেলে সবসময়ের জন্য 1 2 3 তিনটা কালার, তিনটা ফন্টের ভিতরে থাকে। খুব বেশি কালার চুজ করি না এবং খুব বেশি ফন্ট নেই না। কারণ আপনি যখনই খুব বেশি ফন্ট ইউজ করবেন, সেটা খুব বেশি ক্রিঞ্জ। ক্রিঞ্জ মানে কি বলেন তো, কেউ বলতে পারবেন? ক্রিঞ্জ মানে কি, CRINGE? আচ্ছা আমি বলি, ক্রিঞ্জ মানে হচ্ছে এলোমেলো, দৃষ্টিকটু, ভারসাম্যহীন, এইগুলা। আপনারা টিকটকে অপু ভাইয়ের নাম জানেন, তিনি ক্রিঞ্জ ভিডিও করে, ক্রিঞ্জ টিকটক করে ফেমাস হয়ে গেছেন। ইন্ডিয়ায় কিছু কিছু টিকটকার আছেন যারা হচ্ছে ক্রিঞ্জ টিকটক করে ফটো, মানে তারা এগুলা করতেছেন। আবার ক্রিঞ্জ ফ্যাশন আছে, যে উদ্ভট ফ্যাশন, এগুলাকে ক্রিঞ্জ বলা হয়। তো আপনি যখন বেশি ফন্ট ইউজ করবেন, তখন ওইটা এলোমেলো মনে হবে, চোখে ভারসাম্যহীন তৈরি করবে। আবার খুব বেশি কালার ইউজ করলে কি হয়, একটা সাথে যদি খুব বেশি কালার থাকে, তখন এটাকে চরকা চরকা বরকা মনে হয় আর কি। এটা খেয়াল করবেন, সবসময় 3-এর ভিতরে থাকবেন। 3 কিন্তু খুবই শাস্ত্রীয় একটা সংখ্যা, ধার্মিক ধর্মগত দিক থেকে, শাস্ত্রীয়গত দিক থেকে 3 খুবই ইম্পর্টেন্ট একটা সংখ্যা। আচ্ছা, তারপরে আচ্ছা, স্টাবলিশ এ ভিজুয়াল হায়ারার্কি। ভিজুয়াল হায়ারার্কি মানে হচ্ছে কতটা ক্লিয়ার, আপনার ফন্ট বা কালার কতটা ক্লিয়ার হয়ে আসছে। আপনি সাপোজ একটা কালার নিলেন, সেটাকে আপনি কি করলেন, অপাসিটি কমাই দিলেন। অপাসিটি এতটাই অপাসিটি কমাই দিলেন যে ওইটা আপনার একটা মানে আপনার দৃষ্টির সীমানা কমিয়ে দেয়। যেমন শীতকালে যেরকম কুয়াশা বেশি হলে আমরা সবকিছু গোলা গোলা দেখি, এখানেও তাই।
ডিজাইনের ক্ষেত্রেও তাই করবেন, যাতে আপনার ডিজাইনটা কালারটা যাতে ফুটে ওঠে এবং সেটা যেন ঘোলা ঘোলা মনে না হয়। যেমন দেখেন বাম পাশেটা ক্লিয়ার আছে, ডান পাশেটা কেমন জানি একটু হাই রেখে কম, এদিকে খেয়াল রাখবেন। ওয়াচ ইউর গ্রামার, স্পেলিং এন্ড পাঞ্চুয়েশন। এটা তো বলার কিছু নাই, অবশ্যই এটা তো মাস্ট বি। আপনি ডিজাইন করবেন উল্টা পাল্টা বানান লিখে দিয়ে দিবেন তা তো হবে না। গ্রামার, স্পেলিং এবং পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশনটা কি আসলে? দাড়ি কমা। হুম, দাড়ি কমা ঠিকঠাক আছে কিনা। এখন তো অনলাইনের সময় আপনারা এগুলো সবকিছু গুগলেই ঠিক করতে পারবেন। গুগল ট্রান্সলেট আছে, আহ, বা গুগলের সার্চ বাটনে লিখলেই আপনি এগুলো ঠিক করতে পারবেন। আবার ইলাস্ট্রেটরে অটোমেটিক কি বলে স্পেলিং কারেকশনও করা যায়, যদি আপনার সেটা হচ্ছে যদি আপনি ক্রেডিট দিয়ে যদি ইলাস্ট্রেটর ইউজ করেন সেক্ষেত্রে ওটা করা যায় আর কি। আমরা তো ট্রাক ইউজ করি, যার কারণে সমস্ত ফ্যাসিলিটি পাই না, তারপরে ঠিক আছে। এদিকে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখবেন। দেখেন আমি ওয়েট করতেছিলাম এই কথাটার জন্য যে এটা কখন আসবে। ইম্বারেস, ইম্বারেস মানে কি? কে বলতে পারবেন এখানে ইম্বারেস মানে কি? আপনারা কি আছেন নাকি সবাই চলে গেছে? আচ্ছা ভাইয়া, আপনি বলে দিলে ভালো হয়। বন্ধন মেবি। ইম্বারেস মানে হচ্ছে অভ্যর্থনা, গ্রহণ করা। এটা কিন্তু ওইটা না, আবার ইম্বারেসিং, ওই ইম্বারেসিং না। দেখেন পুলিং। হোয়াইট স্পেস যেটা করে, আমি যেটা বারবারই বলি যে বেশি বেশি হোয়াইট স্পেস রাখবেন, হোয়াইট স্পেস রাখবেন। হোয়াইট স্পেস ইজ টু মাচ ইম্পর্টেন্ট, টু মাচ ইম্পর্টেন্ট। কেন বলি? কারণ হোয়াইট স্পেস বা ব্ল্যাঙ্ক স্পেস ডিজাইনকে ফুটিয়ে তোলে, সামঞ্জস্যপূর্ণ করে তোলে। হ্যাঁ, আচ্ছা আমি মনে হয় একটা না অনেকক্ষণ বললাম, তাই না? না ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপার। আমি একটু 2 মিনিট একটু চুপচাপ আপনাদের কথাবার্তা শুনি, আমি তো অনেকক্ষণ বললাম। তো তারপরে আমি একটু রুলস অফ থার্ডটা দেখাবো। রুলস অফ থার্ড আর হচ্ছে গোল্ডেন রেশিও। আমরা যারা লোগো করি বা যারা ডিজাইন করি তাদের জন্য এই রুলস অফ থার্ড, গোল্ডেন রেশিও খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা এটা অবশ্যই অবশ্যই আজকে থেকে সারা জন্মের জন্য মাথার ভিতরে ক্যাচ করে নেবেন। হোয়াট ইজ রুলস অফ থার্ড এবং হোয়াট ইজ গোল্ডেন রেশিও। দুটা জিনিস আপনি যে কোনো ডিজাইনই করতে যান না কেন, কমার্শিয়াল যে কোনো ডিজাইনই করেন না কেন, আপনাকে এই দুটা জিনিস মেনটেন করতেই হবে। রুলস অফ থার্ড এবং আরেকটা হচ্ছে গোল্ডেন রেশিও। আচ্ছা, আপনারা কি কেউ আমাকে স্ক্রিন শেয়ারের জন্য ভালো কোনো অ্যাপস বা আহ, কোনো অ্যাপস এর নাম সার্চ করবেন পিসিতে? ভাই আমার জানা নেই, তবে আমি যাই না বলতে পারবো। আচ্ছা ওকে। না, আমি আপাতত উইন্ডোজ 10 এ যেটা দেওয়া আছে স্নিপ টুল দিয়ে করছি, কিন্তু ও আমাকে নিচের অপশনটা দেয় না, ওপারটা দেয় না আর কি। স্নিপ অ্যান্ড স্কেচ থেকে আমি করছি আপাতত। আজকে নামিয়ে ফেলবো। টিম ভিউয়ার আছে। টিম ভিউয়ার স্লো করে। না, টিম গ্রোথ অ্যাকচুয়ালি অন্য ধরনের কাজ করে। এটা তো আলাদা। হুম। অনেক অ্যাপ পাওয়া যায় কিন্তু কোনোটা ইউজ করে দেখা হয় নাই। আচ্ছা, না এটা বলছি এই জন্য যে আমি যখন এটা নিচ্ছি ও আমাকে জুমের জিনিসটা শো করছে না। জুমের জিনিসটা বাদ দিয়ে সবকিছু শো করছে।
জুমের যে কতজন প্রেজেন্ট আছে, কিভাবে কি আছে, এটা বাদেও সবকিছু শো করছে। আমার বেসিক্যালি ওইটাই দরকার, কারণ আপনাদের এই স্ক্রিনশট গুলো হচ্ছে আইসিটি তে পাঠাইতে হয়, যে না আজকে এতজন প্রেজেন্ট ছিলেন বা ক্লাসে আপনারা সবাই আসছেন, এই ব্যাপারগুলোর জন্য আর কি। সেক্ষেত্রে ভাই আপনি প্রেজেন্ট নিতে পারেন সবার একটা, যে কোনো একটা এক্সেলে। যেটা আমরা নিচ্ছি সেটা আমি এখান থেকে তো নিচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই স্ক্রিনশট গুলো আপনাদের আইসিটি ওইখানে ডাটা রিজার্ভ হয়, প্রতিদিন রিজার্ভ হয়, এটা আমার করতেই হয়। ওকে, তো আমি এতক্ষণ যেটা দেখাইলাম আর কি, তো এইখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যে ভাইয়া ডিজাইনকে আরেকটু কি করে সুন্দর করা যায়? যেহেতু আরো 10টা মিনিট আছে, আমি তোমরা রুলস অফ থার্ডে চলে যাই না? কোশ্চেন নাই আপাতত। ভাইয়া মানে ভাই, কি কোশ্চেন সমস্যা হয় করবো তাহলে এটাই তো জানাবো। বুঝতেছি না। জি, কি কোশ্চেন করবো এটাই বুঝতেছি না। আচ্ছা ওকে, দরকার নাই, আমরা রুলস অফ থার্ডে চলে যাই। জি ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। ওকে, হ্যাঁ আচ্ছা, আমরা যে ভেক্টর করি, ভেক্টরটা যদি এক্সপোর্ট করি, যে জেপিজিটা হয় সেটা কি রাস্টার ফাইল বলে? হ্যাঁ, ওটা কাইন্ড অফ রাস্তার হয়েই চলে আসে। না, রাস্তার হয়েই চলে আসে। ভেক্টর ফাইলটা তখনই হবে যখন আপনি ওটাকে ইপিএস বা এআই ফাইল হিসেবে সেভ করবেন, তখন সেটা ভেক্টর ফাইল। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ভেক্টর ফাইলে কখনোই, ভেক্টর ফাইলে আপনি জেপিজিতে আউটপুট দিলেও ও কখনোই আপনার পিক্সেলেট হয় না, বা আপনাকে পিক্সেল কমায় ফেলে না। হুম। আর রাস্টারাইজ হয় তখনই যখন আপনার ধরেন কোনো ছবি ওয়েবসাইটে ইউজ করা হয়েছে, আপনি ওই ছবি ডাউনলোড করছেন, তখন ও একটু রাস্টারাইজ হয়ে আপনার ডাউনলোড হয়। যেমন মেসেঞ্জারে কি হয়, মেসেঞ্জারে ছবি দিলে কিন্তু ও আপনার একটু ইয়া করে ফেলে, একটু ফেটে ফেলে, বা ওর মেগা মেগা কমায় ফেলে, তাই না? তখন ওই ছবিটাকে, হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। খেয়াল করেন রুলস অফ থার্ড। আপনি একটা 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 স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা ওকে, রুলস অফ থার্ড হচ্ছে এই ঘরটা। খেয়াল করেন 3টা রো 3টা কলাম, এই 3টা রো 3টা কর্নারের সেন্টার যে পয়েন্ট, 4টা পয়েন্ট 1 2 3 4, এই পয়েন্টটা হচ্ছে রুলস অফ থার্ড। তার মানে আপনার সাবজেক্ট কোনো না কোনো ভাবে হয় এই 2টা পয়েন্ট, অথবা 4টাই পয়েন্ট, অথবা এই 2টা পয়েন্টে থাকতে হবে। আর একটু মিউট করবেন কাইন্ডলি। মিউট নাই, কোনো একজন মিউট নাই, তিনি একটু কাইন্ডলি মিউট হবেন। ওকে, খেয়াল করেন এইটা হচ্ছে রুলস অফ থার্ডের গ্রিড। ফটোগ্রাফি বলেন, যে কোনো ডিজাইন করতে গেলে এই জিনিসটা ফলো করতে হয়। সেক্ষেত্রে আমি যদি একটা প্রপার স্পেসকে যদি আমি 6টা ভাগে ভাগ করি, সরি 3টা রো এবং 3টা কলামে যদি ভাগ করি, তাহলে আমি 4টা পয়েন্ট পাই মাঝখানে। মাঝখানে যে 4টা পয়েন্ট থাকে, এই 4টা পয়েন্টের এই 2টা পয়েন্ট, অথবা এই 2টা পয়েন্ট হচ্ছে আপনার সাবজেক্টের জন্য, অথবা এই টোটাল ঘরটা হচ্ছে আপনার সাবজেক্টের জন্য জায়গা। সাবজেক্টকে বা আপনার মেইন যে জিনিসকে ফোকাস করতে হবে, সেটাকে আপনি এই জায়গাটাকে যদি বসে ডিজাইনটা করেন, তাহলে সেটা রুলস অফ থার্ড মেনটেন করে। অথবা আপনি আপনার সাবজেক্টকে এই 2টা পয়েন্টকে যদি যুক্ত করাইতে পারেন, তাহলে সেটা রুলস অফ থার্ড ফলো করবে। আবার এই দুটাকে ফলো করলেন, এই দুটো ফলো করলেন না, সেক্ষেত্রে সেটা রুলস অফ থার্ড মেনটেন করে। আমার মনে হয় কিছু এক্সাম্পল দেখলে আপনারা ক্লিয়ার হবে। দেখেন জি ভাইয়া।
খেয়াল করছেন? ভাইয়া গ্রিডটা কি গ্রিড? গ্রিড হচ্ছে এই যে দাগটা, এই ও আচ্ছা আচ্ছা। এই যে ঘরটা, এটা হচ্ছে গ্রিড। দেখেন এই এক্সাম্পলটা খেয়াল করেন, এখানে আমার তার সাবজেক্ট হচ্ছে এইটা এবং দূরের সমুদ্র সৈকত। দেখেন তার সাবজেক্ট সে কিন্তু সব জায়গাকে মোটামুটি টাচ করতে পারছে, কিরকম 4টা পয়েন্টে কিন্তু সে সাবজেক্টকে টাচ করতে পারছে। এই শিপ, এই পাহাড় এবং দেখেন এই যে গাছের গুড়িগুলা। এটা হচ্ছে রুলস অফ থার্ড এক্সাম্পল ল্যান্ডস্কেপে। যদি আপনি পোর্ট্রেটে যান, খেয়াল করেন, দেখছেন একটা মানুষের ফেসের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? চোখ, এবং এটাই তো নাকি? চোখ, নাক, ঠোঁট, এই জিনিসগুলো আপনার এই 4টা ঘরের ভিতরে আছে কিনা দেখেন। আছে? আছে। তাহলে এটা পোর্ট্রেটের রুলস অফ থার্ডের ফ্যাক্ট। নেক্সট পোস্টে কি আছে? আর কোন এক্সাম্পল কি দেওয়া আছে? আচ্ছা ওকে, আমি রুলস অফ থার্ডে কিছু ডিজাইন দেখা আছে এখন একটু। দেখেন আমি যেটা বলতেছিলাম যে অ্যাটলিস্ট সে 2টা পয়েন্টকে যুক্ত করবে, প্রপারটা ফাঁকা স্পেস, সে এই 2টা পয়েন্টকে যুক্ত করছে, সে রুলস অফ থার্ড মেনটেন করছে। আবার এইটা দেখেন, আপনার তো প্রত্যেকেই তো মোটামুটি ফেসবুকে বলেন এখন তো সবকিছু ডিজিটালি হয়, ডিজিটাল অ্যাড তৈরি করতে হয়, ডিজিটাল ব্যানার তৈরি করতে হয়, ডিজিটাল বুকশেপ তৈরি করতে হয়, সেক্ষেত্রে রুলস অফ থার্ড মেনটেন করতে হবে। দেখেন সাবজেক্ট আমার এই 4টা পয়েন্টে আছে কিনা। এখন আপনি আবার বলতে পারেন যে সাবজেক্টে একটু একটু কোণা যুক্ত করে আপনি বলেন যে আমার তো কোণা যুক্ত হইছে না, সাবজেক্টে ম্যাক্সিমাম পয়েন্টে যুক্ত হইতে হবে। যিনি মিউট করেন না তিনি একটু মিউট করে রাখবেন কাইন্ডলি। আর একটু দেখেন এই ছবিটা দেখেন, এই পয়েন্ট মাঝখানে এসে আছে। এইটা দেখেন, এইটা দেখেন, হ্যাঁ দেখেন খেয়াল করুন, তার যে টাইপো বা তার যে কপি সেটা কিন্তু এই পয়েন্টে যুক্ত করছে, তার যে গেস্টার সেটা এই 3টা পয়েন্ট আবার যুক্ত করছে। প্লিজ মিউট করে রাখবেন, 1.5 মিনিট মিউট করে রাখবেন কাইন্ডলি। এই ছবিটা দেখেন, এটা রুলস অফ থার্ডের গ্রেট এক্সাম্পল। সাবজেক্ট এইটা সে একদম এই পয়েন্টটা যুক্ত করছে। এই ছবিটা দেখেন, এটা খালি চোখেই বোঝা যাচ্ছে, দেখেন খালি চোখেই বোঝা যাচ্ছে যে সে রুলস অফ থার্ড মেনটেন করে ফটোকপিটা করা হয়েছে। এটা দেখেন, দেখছেন একটা পয়েন্টের ছবিটা আছে, বাদ বাকি সমস্ত পয়েন্ট হাওয়া। এই যে ব্যাপারটা আর কি, যে সাবজেক্টকে এমন একটা পয়েন্টে রাখা যাতে সাবজেক্ট পুরো বক্সের ভিতরে সে ফোকাস হয়। আমি এই ছবিটা একটু আলোচনা করব, লেস দেন 1 মিনিট আছে। সেটা হচ্ছে দেখেন এখানে এক্সপ্রেশন, তার যে চোখে একটু পানি পানি এক্সপ্রেশনটা বোঝানোর জন্য, ফেসিয়াল যে এক্সপ্রেশনটা বোঝানোর জন্য কিন্তু এটা রুলস অফ থার্ডের ভিতরে আছে। ক্লিয়ার সবাই তো না রুলস অফ থার্ডটা মোটামুটি? জি ভাইয়া ক্লিয়ার। ইনশাআল্লাহ। জি ভাইয়া। এটা দেখেন, এটা দেখেন, এইটা দেখেন, দেখছেন? এখন আপনাদের এই ধরনের ডিজাইন গুলো করতে গেলে আমরা এইভাবে রুলস অফ থার্ডটা মেইনটেইন করে ডিজাইন করব। খালি চোখে যেন মানে ভাইয়া সাবজেক্টটা আপনার ওই 4টা